দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন নাগরিক সংলাপে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি শাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে যুক্ত আছেন সারোয়ার হোসেন আকুল ভাই, যিনি কালিয়াকৈর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ক্রীড়া সংগঠক। সারোয়ার হোসেন আকুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শাখাওয়াত ভাই, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে আলোচনার বিষয় এবং ইস্যু জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচন স্থানীয় পর্যায়ে কি অবস্থা, সেটা প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব। আসলে কি মানুষ, ভোটারদের আগ্রহটা কেমন, এবং হ্যাঁ না ভোট নিয়ে কি বলছেন সাধারণ মানুষগুলো, সেই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি স্থানীয় পর্যায়ে আসলে এই জাতীয় নির্বাচন কতটুকু প্রভাব ফেলেছে সেটা একটু জানতে চাই। প্রথমে একটু যদি আপনি বলতেন যে আপনি কি দেখতে পাচ্ছেন আপনার এলাকায়। আসলে আমাদের এলাকা হলো শিল্প বেল্ট। বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করে। বিশেষ করে ভোটার সংখ্যা যদি বলি, আমাদের কালিয়াকৈর গাজীপুর 1 আসনে, আমাদের কালিয়াকৈর থানা, কাশিমপুর, কোনাবাড়ি, বাসন, এই 4টে থানা নিয়ে আমাদের গাজীপুর 1 আসন গঠিত। ভোটার সংখ্যা এখানে 7,20,000, কিন্তু লোক সংখ্যা কিন্তু 40 লক্ষ বসবাস করে, এবং বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মানুষ এখানে বসবাস করে। ভৌগোলিক কারণে এত গুরুত্বপূর্ণ জায়গা, এত জনবসতি জায়গা, মানুষজন আসলে যাদের বয়স 16 ছিল, 15 ছিল, দীর্ঘদিন তারা ভোট দিতে পারে না। মানুষের মধ্যে ভোট দেওয়ার যে একটা আগ্রহ, বিশেষ করে স্টুডেন্টরা যারা ছিল, যারা এই 16-17 বছর ভোট দিতে পারে নাই, আসলে তাদের মধ্যে একটা খুব জোরালো একটা আগ্রহ মাঠ পর্যায়ে যেটা দেখতে পাচ্ছি, তারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। যেটা এর পূর্ববর্তী ইলেকশনগুলো আমরা দেখেছি। মানে আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও প্রায় 3 টার্ম আমি ভোট দিতে পারিনি, এবং ভোট কেন্দ্রের চিত্রগুলো আপনাদের মাধ্যমে বিভিন্ন টিভিতে দেখেছি সকালবেলা, যে ভোট কেন্দ্রগুলোতে দেখবে বিভিন্ন কুকুর, ছাগল এগুলো শুয়ে আছে, কোনো ভোটার নেই। এবারকার চিত্রটা কোনো সারা বাংলাদেশ একটু ভিন্ন হবে। আমি আমার এলাকার কথা বলি, যে আমার এলাকার আমার যেটা ধারণা, দেখবেন যে ফজরের পর থেকে শত শত হাজার হাজার নারী পুরুষ এবার ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ফজরের আগে থেকে দেখবেন লাইন ধরে দাঁড়িয়ে থাকবে। ভোটের আগ্রহ সকলের মধ্যে প্রচণ্ডভাবে, যে দীর্ঘদিন পরে সকলেই তার ভোটের মাধ্যমে একজন জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে, যারা সংসদে গিয়ে এই এলাকার কথা বলবে, এলাকার মানুষের কথা বলবে। আমরা একটু, আপনি বলছিলেন যে আপনার 64 জেলার মানুষ এই কালিয়াকৈর এই অঞ্চলটায় বসবাস করে, তার মানে নানা সংস্কৃতি, নানা মতের, নানা ধর্মের, সব ধরনের মানুষ এই জায়গাটাতে আছে। আমি একটু জানতে চাই যে এই জায়গায় নির্বাচন করছেন কারা কারা, যদি আপনি একটু আমাদেরকে জানতেন যে প্রতিদ্বন্দ্বিতা হবে কাদের মধ্যে। আসলে আমাদের গাজীপুরের 1 আসনে আমি প্রতিদ্বন্দ্বিতামূলক ওইভাবে কাউকে আসলে দেখি না। আমাদের মেয়র মুজিবুর রহমান অত্যন্ত ক্লিন ইমেজের একজন মানুষ, 22 বছর মেয়র ছিলেন, এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে 15 বছর কাউন্সিলর আছি। ওনার ইমেজ অত্যন্ত ক্লিন, বিশেষ করে শ্রমজীবী মা ভাই বোন যারা আছে তাদের কাছে ওনার বার্তাটা একদম ক্লিয়ার, ক্লিন ইমেজের মানুষ। এবং এই শ্রমিকগুলো এক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি যায়, আরেক ফ্যাক্টরি থেকে আরেক ফ্যাক্টরি যায়। মানে গাজীপুর 1 আসনটায় ওনার সাথে আরও নির্বাচন করছেন আমাদের শাহ আলম বকশী জামাত থেকে, আমাদের আরিফ কলেজের প্রফেসর আরিফ সাহেব, যেই করুক, কিন্তু আসলে মেয়র মুজিবুর একটু ব্যতিক্রম মানুষ। মানে ওনার বিষয়টাই এমন, বিশেষ করে শ্রমিকদের মধ্যে ওনার যে একটা ব্যাপক গ্রহণযোগ্যতা, এইটা আসলে অন্য যারা প্রার্থী আছে তারা তো আসলে কোনো কারণে এই শ্রমিকদের সাথে বা মানুষের সাথে আগে মিশতে পারে নাই। কিন্তু মেয়র মুজিবুর রহমান 22 বছরের এদের সাথে ছিল, কারণে অকারণে বিরোধী দলের রাজনীতি করে তার জনপ্রিয়তা এতটাই ছিল যে গত নির্বাচনে আমিও করেছি, উনি করেছেন, আমরা যাও পোস্টার টোস্টার দিয়েছি, মেয়র মুজিবুর রহমানের কোনো পোস্টারই দিতে পারে নাই, কোনো কেন্দ্রে গিয়ে সে ভোট চাইতে পারে নাই, সে ভোটও চায় নাই, কোনো পোস্টারও তার নাই, কিন্তু সে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন জনগণ। আচ্ছা, ছোট্ট একটা প্রশ্ন করতে চাই এর মাঝখানে, যে আপনি বলছেন যে শ্রমিকদের উনি খুব জনপ্রিয়। আমার জানার ইচ্ছা যে এখানে শ্রমিকদের ভোটার সংখ্যাটা কত? মানে আমাদের এই 7,20,000 ভোটারের মধ্যে আমার জানা মতে প্রায় 4 লক্ষ ভোটার হবে শ্রমিকদের। তার মানে শ্রমিক যাদের পক্ষে যাবে সেই নির্বাচনে জয়লাভ করবে। এখানে আমার আরেকটা জানার প্রশ্ন, সেই জায়গায় যে আপনি বলছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানে মালিকদেরও এক ধরনের ইয়া থাকে, এটার সাথে কি এই জায়গাটা থেকে আপনারা কিভাবে ইয়া করবেন, যে মালিকরাও কিন্তু ইনফ্লুয়েন্স করে? যেমন আপনি বলছিলেন শ্রমিক কিন্তু মালিকের কথাও শুনে যে হ্যাঁ না তোমরা তাদের পক্ষে যাও। এই শ্রমিক মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালকে, মানে আমাদের শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। এই জায়গায় আপনাদের মানে এই জায়গায় আপনাদের প্রতিশ্রুতিগুলো যদি আসলে আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন যে মালিকদের বিষয়ে। মালিকদের সাথে তো উনি 22 বছর কাজ করছেন,
মানে এখানে তো মালিকদের একটা হাত ছিল, বিরোধী দলের রাজনীতি করতেন এবং যে সময় এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে থেকে সে নির্বাচন করছেন, এখানে যদি শ্রমিক এবং মালিকের একটা সমন্বয় যদি ওনার পক্ষে না থাকতো, উনি বা আমরা আসলে বের হয়ে আসতে পারতাম না। তার মানে উনি শ্রমিক বান্ধব এবং মালিক বান্ধব। কারণ শ্রমিকরা তখনই তো এলাকায় টিকবে যখন মালিক টিকে থাকবে, মিল ফ্যাক্টরিগুলো নিরাপদ থাকবে। সেক্ষেত্রে মালিকরা ওনার পক্ষেই অবস্থান নিবে বলে আমি আশা করি। ইতিপূর্বে যেটা করেছে আমরা মেয়র নির্বাচনে দেখেছি। কালিয়াকৈরের কিন্তু অনেকগুলো সংকট আছে। আপনার কাছ থেকে যদি মুখ থেকে শুনি, যে আমি শুনেছি সড়ক যোগাযোগ থেকে শুরু করে নানা সেক্টরের সংকট, এই সংকটগুলোর কি সমাধানে কি বিগত সরকার কোনো ভূমিকা নিয়েছেন বা আপনারা কি করতে চান ভবিষ্যতের জন্য? আসলে বিগত সরকারের যে বিষয়গুলা এটা খুব স্পষ্ট। সাধারণ স্কুলের যারা পড়ুয়া আছে, ছাত্রছাত্রী আছে, তারাও জানে আসলে শিল্প বেল্টের কারণে এখানে অনেক লোকের বসবাস। আমি একটা কথা বলছি, 64 ডিস্ট্রিক্ট, নট অনলি 64 ডিস্ট্রিক্ট, দক্ষিণ এশিয়া অনেক দেশের মানুষই কিন্তু এখানে বসবাস করে। বিশেষ করে কালিয়াকৈরে আপনি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমাদের চায়না, অনেক দেশের লোক বসবাস করে। কিন্তু আমাদের ওই অঞ্চলে সবচেয়ে গভীর সংকট হলো একটা জলাবদ্ধতা। মানে মিল ফ্যাক্টরি মালিকরা, বিভিন্ন স্বেচ্ছাচারী, মানে ফ্যাসিস্ট সরকারের কিছু নেতা ছিল, তারা খাল টাল দখল করে এমনভাবেই করেছে, আসলে জলাবদ্ধতা এমনভাবে সৃষ্টি হয়েছে। এবং এই পানি নিষ্কাশন না হওয়ার কারণে কার্পেটিং রাস্তাগুলা ম্যাক্সিমামই নষ্ট হয়ে গেছে। যে আমাদের কালিয়াকৈর পৌরসভায় আমরা পরবর্তীতে আরসিসি যে রাস্তাগুলো করেছি এগুলো ঠিক আছে, কিন্তু যতগুলা কার্পেটিং রাস্তা করেছে, মানে একটি রাস্তাও, মানে আমাদের কোনাবাড়ি, কাশিমপুর, বাসন, এই এলাকাগুলোতে আসলে রাস্তাঘাটের কোনো অবস্থা আছে বলে আমার মনে হয় না। তো সর্বপ্রথম হলো যে খালগুলাকে উদ্ধার করতে হবে, খাল খনন, যেটা আমাদের দলের প্রেসিডেন্ট তারেক রহমান বলেছেন যে গাজীপুরের একটা শিল্প নগরী, মানে শিল্প রাজধানী। সেক্ষেত্রে শিল্প রাজধানীর কাজগুলো করতে সর্বপ্রথম হলো খাল খননটা যদি না করেন, কোনো অবস্থাতে জলাবদ্ধতা করা যাবে না, নিরসন করা যাবে না। এই যে শ্রমজীবী মা ভাই বোন দেখেন সারাদিন পরিশ্রম করে, রাত্রি গিয়ে ঘুমায়, সকালবেলা আসার সময় যখন বৃষ্টি নামে, তার চাউল ডাউল যা ঘরে রেখে আসে ম্যাক্সিমামই পানিতে ডুবে যায়। মানে এদের যে কি অবর্ণনীয় কষ্ট, এটা আসলে আমরা মাঠ পর্যায়ে জনপ্রতিনিধি ছিলাম, আমরা এটা দেখেছি। মানে এগুলো আসলে সহ্য করার মতো না। আবার বিকেলবেলা যখন বাড়ি যায়, গিয়ে দেখে যে খাবারটা রেখে এসেছে সেটা পানির নিচে তলিয়ে গেছে। কাজে আমার মনে হয় যে এই তারেক রহমান যে বিষয়টি বলেছেন অত্যন্ত গুরুত্বের সাথে, শিল্প বেল্ট, শিল্প এলাকায় খাল খননটা, উনি কিন্তু এটা গুরুত্ব সহকারে বলেছেন যে খাল খননটা কমপ্লিট করার পরে যদি রাস্তাটা করা যায়, পানিটা নিষ্কাশন হয়ে গেলে সেটা কার্পেটিং রাস্তায় করুক বা আরসিসি করুক, এটা শ্রমিক বান্ধব হবে এবং এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা পদক্ষেপ হবে বলে মনে করি। আপনি কি মনে করেন যে সেই আপনার অবস্থান থেকে সেই ভূমিকা নিতে পারবেন? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, শতভাগ। এবং ওই যে বললাম যে মেয়র সাহেব, মেয়র মুজিবুর রহমান, এবং ওনার নামের আগে একটা টাইটেল আছে মেয়র মুজিবুর রহমান 22 বছর জনপ্রতিনিধি ছিলেন। উনি কাজেরই মানুষ, সে জানে যে কিভাবে তার এলাকাগুলোকে এবং জনবান্ধব করা যায়। এটা হলো যে এই যে জলাবদ্ধতা, এইটা ভোটে একটা বড় ফ্যাক্টর কাজ করবে এই নির্বাচনে। হ্যাঁ, অনেক বড়। এবং ওই যে বললাম যে শ্রমিক অধ্যুষিত এলাকা, মানে তারা তো তাকেই চুজ করবে যার মাধ্যমে এই বিষয়গুলো নিরসন করা সম্ভব। এবং মেয়র মুজিবুর রহমান তো 22 বছর মেয়র ছিলেন এবং দেখবেন কালিয়াকৈরে ম্যাক্সিমাম খালগুলাই কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে 3টা থানা শিল্প বেল্ট অ্যাড হলো, এই কালিয়াকৈরে শ্রমিকরাই কিন্তু ঘুরে ফিরে কোনাবাড়ি, বাসন, কাশিমপুরে চাকরি করে, তারা তো মেয়র মুজিবুর রহমান সম্বন্ধে জানে। সেক্ষেত্রে শিল্প বেল্টের শ্রমিকদের মাঝে একটা ঢেউ, মানে মেয়র মুজিবুর সম্বন্ধে আছে যে সে কাজ করতে পারবে। এবং এই জলাবদ্ধতা নিরসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নট অনলি শ্রমিক, এটা কিন্তু ব্যবসায়ীদেরও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে জলবদ্ধতার সাথে সড়কেরও একটা ব্যবস্থা। কিন্তু এখানে মানে এই অঞ্চল কিন্তু আপনাদের এই অঞ্চলটার সাথে কিন্তু 21টা জেলার মানুষ এদিক দিয়ে যাওয়া আসা করেন এই পথে। এই সড়কগুলোর অবস্থাও কিন্তু তুলনামূলকভাবে ভালো না। মানে বিশেষ করে যদি আঞ্চলিক সড়কগুলোর কথা চিন্তা করেন, এই সড়কগুলোর জন্য কি কোনো মানে ভূমিকা নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন যে আসলে বজ্র ব্যবস্থাপনা, বিশেষ করে এই 21 ডিস্ট্রিক্টের মানুষ আমাদের এই রাস্তাটা ব্যবহার করে, কিন্তু বিগত সরকার আমলে যারা ছিলেন তারা দেখবেন যে ডাম্পিং একটা পয়েন্ট করেছে আমাদের গাজীপুর একদম রাস্তার পাশে। এবং অনেক গুরুত্বপূর্ণ, আপনার উত্তরা থেকে যখন গাজীপুরে যাবেন দেখবেন যে একদম রাস্তার উপরে এই ডাম্পিং পয়েন্ট করে রেখেছে। সেদিক থেকে আমাদের কালিয়াকৈরের মেয়র মুজিবুর রহমান, উনি কিন্তু এই 22 বছর ছিলেন, রাস্তার ধারে কখনো কোনো ডাম্পিং পয়েন্ট সে করেননি। এর জন্য মানে জমি অধিগ্রহণ করে একটু রাস্তা থেকে যদি একটু দূরে করা যায়, যেটা আমি দেখেছি হেমায়তপুর, মানে আমাদের ঢাকার দক্ষিণ অংশের যে বজ্রগুলা সেগুলো কিন্তু মেন রোড থেকে প্রায় অনেকটা দূরে নিয়ে ফেলেছে।
এই বজ্র ব্যবস্থাপনাটা যদি গুরুত্বর সাথে একটু প্ল্যান নিয়ে করা যায়, যে মেন রোড থেকে অনেকটা দূরে নিয়ে ফেলা যায়, তাহলে দেখবেন যে এই 21টা ডিস্ট্রিক্টের মানুষ যে যাতায়াত করবে, আল্লাহর মধ্যে খুব একটা সমস্যা হবে না বলে আমি আশা করি। আপনার কথাতে আরেকটা ইস্যু আছে, যেটা হলো যে এখানে অনেকগুলো জেলার মানুষ আছে, সেই সাথে বহির্বিশ্বের অনেকগুলো দেশের মানুষ বসবাস করে। কারণ হলো কি, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং যেখান থেকে পণ্য আমদানি রপ্তানির একটা বড় প্রক্রিয়া এখানে ভিত্তিভূমি। এই জায়গা থেকে যে আমরা শুনেছি যে এই জায়গায় হাসপাতাল ব্যবস্থা, মানে যেটা হলো স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা খুবই পোর। এই জায়গা থেকে মানে এটার আসলে অবস্থানটা কি আপনি যদি বলতেন স্থানীয়ভাবে? এইটা আসলে এই বিগত সরকার হয়তো পরিকল্পনাই হাতে নেননি, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই শ্রমিকদের হাতেই কিন্তু এই দেশের অর্থনৈতিক নির্ভরশীল। একদিকে যেমন শ্রমিকদের স্বাস্থ্যের বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে তারেক রহমান হেলথ কার্ডের একটা ব্যবস্থা ঘোষণা দিয়েছেন, যেটা আগে ছিল আমরা দেখেছি যে গ্রামে গ্রামে নার্স গিয়ে এই বিভিন্ন কর্মজীবী গ্রামের মহিলাদের হেলথ কার্ড দিয়ে মানে তারা একটা নার্সিংয়ের ব্যবস্থা করতেন। কিন্তু বিগত প্রায় 18 বছর 20 বছর আমরা এই অবস্থাটার অ্যাবসেন্ট দেখেছি। আবার আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান উনি আবার নতুন করে হেলথ কার্ডের ব্যবস্থা, এটা কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করে, বিশেষ করে দেখবেন যে এই যে রেশন কার্ডের যেটার কথা বলেছে, এই যে শ্রমজীবী মা ভাই বোন যে টাকা বেতন পায়, এই টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে স্কুল বাচ্চার স্কুলের খরচ দিয়ে আবার ধরো অসুস্থ হলে চিকিৎসা করে, এটা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। কাজে তারেক রহমান দুইটা বিষয় গুরুত্ব সহকারে নিয়েছে। এটা যদি শ্রমিকদের জন্য যদি বিএনপি সরকার গঠন করে, ইনশাল্লাহ আমি একটা জিনিস আপনাদের নাগরিক টিভির মাধ্যমে জনগণকে জানাইতে চাই, যে বিএনপি কখনো মিথ্যা আশ্বাস দেয় না। না এটা শহীদ রাষ্ট্রপতি দিয়েছেন, না খালেদা জিয়া মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাদের দুজনের রক্তই তো আমাদের তারেক রহমানের শরীরে প্রভাবিত হচ্ছে। কাজেই যে জিনিসটা বিএনপি পারবে না কখনোই, সেটা জনসম্মুখে মিথ্যা আশ্বাস দিবে না। যেহেতু তারেক রহমান কথা দিয়েছেন আল্লাহর রহমতে বিএনপি গঠন করলে শ্রমজীবী মা ভাই বোনদের জন্য হেলথ কার্ড এবং রেশন কার্ডের যে বিষয়টা করেছেন এটা করবেন, এবং এটা অত্যন্ত সহায়ক হবে এই শ্রমজীবী মা ভাই বোনদের জন্য। ক্রিয়া সংগঠক হিসেবে এই এতগুলা মানুষের জন্য আপনি প্রথমে আপনার এলাকার জন্য জানতে চাই এবং বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা একটু আলোচনা করতে চাই। একটু প্রথমে জানতে চাই যে 40 লাখ মানুষ আপনার এলাকায় বসবাস করে, তাদের জন্য খেলাধুলার কি ফেসিলিটি আছে? আসলে শিল্প বেল্ট অনুযায়ী আমাদের এলাকায় খেলাধুলার সরঞ্জাম খুব অপ্রতুল, কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য খেলা অপরিহার্য একটা অংশ। এই যে বললাম যে শ্রমজীবী মা ভাই বোন যখন তার সন্তানকে স্কুলে দিয়ে অথবা বাসায় রেখেই অফিসে চলে যায়, তার বাচ্চারা স্কুলে গেল, স্কুল থেকে এসে কোথায় গেল, আসলে এটা খোঁজ খবর রাখার তেমন কোনো মাধ্যম নেই। কিন্তু খেলার মাঠ যদি পর্যাপ্ত থাকে, দেখবেন যে এই বাচ্চারাই মাদক এবং মোবাইলের নেশা ছেড়ে তারা কিন্তু স্কুলের অবসর টাইমটুকু তারা মাঠে সময় দিবে। এবং এক্ষেত্রে আমাদের বিএনপি অত্যন্ত বদ্ধপরিকর। আমাদের আরাফাত রহমান কোকো ভাই, উনি কিন্তু দেখবেন যে জিয়া পরিবার, তারা কিন্তু খেলার সাথে সম্পৃক্ত থেকেই এই পর্যন্ত এসেছে। বিশেষ করে আমাদের গাজীপুরে আমাদের মঞ্জুরুল আলম রনি ভাই, উনিও মানে ক্রিকেটের খুবই করেন। আমাদের আরেকজন আছেন, আমাদের গাজীপুর সদরে একজন কাউন্সিলর আছেন, অত্যন্ত সময় দিয়ে দরদ দিয়ে উনি দেখবেন যে সব সময় মাঠে ঘাটে ফুটবল নিয়ে পড়ে থাকেন। আমি এই যে বললাম যে 40 লক্ষ লোক যেখানে বসবাস করে, এই গ্যাদারিং এলাকাগুলোতে সাধারণত যুব সমাজকে মোবাইল এবং মাদক থেকে মাঠমুখী করার জন্য আমরা প্রতি বছরে খেলা করে থাকি। এবার আমরা বাংলাদেশের মধ্যে প্রথম ট্যাপ বল বিপিএল এর এটাও আমরা ওখানে আয়োজন করেছি। কন্টিনিউ আমরা খেলাধুলার মধ্যেই এই শ্রমজীবী মা ভাই বোনদের সন্তানদের এবং আমাদের সন্তান ছোট ভাই বেরাদের যারা আছে স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ে, লেখাপড়ার ফাঁকে যে অবসর সময়টুকু পায়, এরা যেন মোবাইলে আসক্তি না হয়ে মাদকে আসক্তি না মাঠ মুখে থাকে, সেটার জন্য তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু কন্টিনিউ খেলাধুলার মধ্য দিয়ে যাচ্ছি। এবং আমরা খুব রিসেন্টলি নট অনলি শুধু আমাদের এলাকায়, আমরা সারা বাংলাদেশ ব্যাপী বিসিএল এর আয়োজনটা করব। আমাদের নির্বাচন এবং রোজার পরেই আমরা কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে প্লেয়ার বাছাই করছি, এবং আগামী রোজার পরেই রোজার ঈদের পর আমাদের বিসিএলটাও আমাদের গাজীপুরে ইনশাল্লাহ শুরু হবে, এবং তারপরে এনসিএলও শুরু হবে। আবার বিসিএল এনসিএল এর পরে দেখবেন আবার বিপিএল আমরা সিজন 2 আমরা এখানে শুরু করব। আমার একটা জিজ্ঞাসা, যে আপনারা এখান থেকে ছোট পরিসরে শুরু করেন, বা কিন্তু এটা ছোট পরিসরে বড় পরিধির একটা খেলাধুলার আয়োজন করেন আমরা জানি, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। যে আপনারা বলছিলেন যে মোবাইল এবং মাদক দুইটা ওতপ্রোতভাবে জড়িত, এখান থেকে যুব সমাজ এবং তরুণ সমাজকে বের করে আনার জন্য আপনাদের এই উদ্যোগ। আপনি একটু আমাদের
কিন্তু আপনি বলছেন শুধু কালিয়াকৈরের সংকট এটা না, এটা শুধু গাজীপুরের সংকট না, এটা ঢাকা, রাজশাহী, চিটাগাং, রংপুর সব জায়গায় এই যে মাদক এবং মোবাইল দুটোই এখন নেশার এক জায়গা। এইখান থেকে বেরিয়ে আসার জন্য সরকার কি পদক্ষেপ নিতে পারে, বা নতুন এই যে যারা আছেন রাজনীতিতে, যারা আগামীতে ক্ষমতায় আসবেন, তারা কি করতে পারেন এজ এ ক্রীড়া সংগঠক হিসেবে? আসলে ক্রীড়া সংগঠক হিসেবে আমি প্রথমে বলতে চাই যে ক্রীড়ার যে ক্ষেত্রটা, এটা আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা দরকার। যদি রাজনৈতিক প্রভাব মুক্ত যদি থাকে, সেক্ষেত্রে দেখবেন যে গ্রামে গঞ্জে থেকে উপজেলা পর্যায় থেকে ভালো ভালো প্লেয়াররা জাতীয় পর্যায়ে আসবে, এবং এই যে উপজেলা পর্যায় থেকে যখন জাতীয় পর্যায়ে আসবে, তখনই মানুষ বা তার সন্তানরা, যারা এই যে যুব সমাজের ভাই ব্রাদার যারা আছে, তারা অন্যকে দেখে অনুপ্রাণিত হবে। আমাদের দেশনায়ক তারেক রহমান উনি একটা কথা বলেছেন যে ক্রীড়াটাকে রুটি রুজির একটা মাধ্যম হিসেবে তৈরি করা, এবং আমরা সেটাকে সামনে রেখেই কিন্তু এই ক্রীড়াটাকে শুরু করছি। এবং দেখবেন যে আল্লাহর রহমতে আমাদের আমিনুল ভাই আছেন পল্লবীর, উনি অত্যন্ত পরিচ্ছন্ন একটা মানুষ এবং ক্রীড়াবিদ। ক্রীড়াটাকে উনিও রাজনীতি ঊর্ধ্বে রাখার চেষ্টা করবেন। আমাদের তামিম ইকবাল ভাই, ওনার সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে, এবং সেও এটা চেষ্টা করছে যে আমরা যেভাবে পারি বাংলাদেশের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে আমরা খেলাধুলাকে এমনভাবে করার চেষ্টা করছি যেন একটা সময় এই ইউনিয়ন পর্যায় থেকে ধীরে 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 জাতীয় পর্যায়ে প্লেয়াররা চলে আসে মোবাইল এবং মাদক থেকে, এবং এরাই যেন একটা সময় বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করে। এটা আমাদের দলীয় একটা সিদ্ধান্ত। সারোয়ার মাকুল ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্বাগত ভাই, আপনাকেও ধন্যবাদ। নাগরিক টিভির কলাকৌশলী যারা আছেন, দর্শকবৃন্দ যারা আছেন, তাদের সকলকে আমার পরিবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা আজকের এই অনুষ্ঠানে খেলাধুলার মাধ্যমে যাতে এই দেশটা মাদক এবং মোবাইল মুক্ত হয়, আর এইসব বিষয় নিয়ে আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।